হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ ইমরান আর আমি ইমরান আছি আপনাদের সাথে। সো আজকে আমাদের ফটোশপের 3 নম্বর পর্ব। তো অলরেডি 2টা পর্ব রিলিজ হয়ে গিয়েছে এবং 2টা পর্বতেই আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি। সত্যি কথা বলতে আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমার প্রথম 2টা ভিডিওতে এতটা রেসপন্স আসতে পারে এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে কমেন্ট করছেন এবং কমেন্টে আপনারা আপনাদের সমস্যা, আপনাদের ভালো লাগা তুলে ধরছেন। সো সেটা দেখে অবশ্যই ভালো লাগছে। তো আজকে আমাদের সেটা 3য় পর্ব। অলরেডি 2টা পর্ব রিলিজ হয়ে গিয়েছে। সেই 2টা পর্ব আপনারা যারা যারা দেখেননি তারা অবশ্যই আই বাটনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো আজকে আমাদের 3 নম্বর পর্ব। অলরেডি আমরা দেখিয়েছি কি করে ফটোশপ ইনস্টল করতে হয়। সো আপনারা যারা যারা ফটোশপ এখনো ইনস্টল দিতে পারেননি বা জানেন না কি করে ইনস্টল দিতে হয়, তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন। সেখানে আমরা দেখিয়েছি কিভাবে ফটোশপ ইনস্টল করতে হয় এবং কিভাবে সেটা লাইফ টাইম ফ্রিতে ইউজ করা যায়। তো আজকে তার 3 নম্বর পর্ব। 3 নম্বর পর্ব আমরা সাজিয়েছি বিভিন্ন বেসিক টুলস এর কাজ নিয়ে, যার মধ্যে থাকছে ক্রপ টুলের কাজ, যার মধ্যে থাকছে টেক্সট টুলের কাজ। তো টেক্সট টুল এর কাজ A to Z বর্ণনা করা হয়েছে এই ভিডিওতে। কিভাবে আপনারা যে কোনো ফন্টে লিখতে পারবেন, যে কোনো পিকচারের উপরে। এছাড়া কি করেছি লেখাটাকে আপনারা ভালো করে ফুটিয়ে উঠাইতে পারবেন, কি করে তাতে স্ট্রোক বসাতে পারবেন, কি করে ফটোশপে বাংলা লেখা টাইপ করা যায় A to Z। এছাড়া ইউটিউবের থাম্বনেল কি করে তৈরি করা যায়, কি করে লোগো ডিজাইন করা যায়, প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে আজকের ভিডিওতে। সো এছাড়া আজকের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে একটা ফটোতে ব্রাইটনেস ইনক্রিজ করা যায়, কি করে একটা ফটো একটা ডিএসএলআর দিয়ে তোলা পিকচারকে আলো ইনক্রিজ করা যায়। এছাড়া বিভিন্ন জিনিস কি করে ভাইব্রেন্স ইনক্রিজ করা যায়, কি করে কন্ট্রাস্ট, কি করে শ্যাডো ইনক্রিজ করা যায়, প্রত্যেকটা জিনিস A to Z কিন্তু দেখানো হয়েছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরো একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু খুব রিসেন্টলি ইউটিউব সিরিজ শুরু করতে যাচ্ছি। যারা যারা ইউটিউবিং করার ইচ্ছা আছে, যারা যারা চান ইউটিউবিং করতে, তাদের জন্য একটা পূর্ণাঙ্গ ইউটিউবিং কোর্স আমরা নিয়ে হাজির হবো। যারা স্মার্টফোন থেকে ইউটিউবিং করতে চান বা যারা কম্পিউটার থেকে ইউটিউবিং করতে চান, সবকিছু A to Z দেখানো হবে হাতে ধরে ধরে। এবং ইউটিউবিং করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ফটোশপ জানতে হবে, কারণ ফটোশপ থেকেই কিন্তু আপনি থাম্বনেল মেক করবেন। সো অবশ্যই আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না এবং আপনারা জানাবেন আপনাদের অনুভূতি। এবং আমাদের নতুন সিরিজ যেটা আসছে হচ্ছে ইউটিউবিং সম্পর্কে, সেটা সম্পর্কে আপনারা আগ্রহ প্রকাশ করবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। লেটস রোল দ্য ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, তো চলে আসছি আপনার কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আমাদের ফটোশপের থার্ড পার্ট। তো থার্ড পার্টে আমরা ফটোশপের আরও কিছু বেসিক টুলস সম্পর্কে জানবো এবং ফটোর কালার কারেকশন সম্পর্কে আমরা জানবো। সো আমরা কি আমাদের মধ্যে অনেকেই কিন্তু জানেন না, এটা কিন্তু আমাদের ফটোশপের থার্ড পার্ট। এর আগেও 2টা পার্ট অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। যারা দেখেননি তারা অবশ্যই অবশ্যই 2টা পার্ট দেখে নেবেন, তারপরে এই পার্টটা দেখবেন, তাহলে অনেকটাই বুঝতে পারবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত অনলাইন থেকে বিভিন্ন কোর্স এবং বিভিন্ন অনলাইন আর্নিংসের রিলেটেড ওয়েবসাইটে রিভিউ করা হয়। সো আপনারা যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনারা যদি বিভিন্ন কোর্স যেমন গ্রাফিক্স ডিজাইন, যেমন ভিডিও এডিটিং থেকে শুরু করে বিভিন্ন রকম কোর্স যদি আপনারা বেসিক কোর্স শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আমাদের ইউটিউবিং কোর্স। একটা একটা একজন মানুষ কিভাবে একদম প্রথম থেকে ইউটিউব শুরু করতে পারে, প্রত্যেকটা বেসিক জিনিস আমরা ধরে ধরে দেখাবো। সো আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনারা আমাদের ওই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে আপনারা দেখাবো ফটোশপের কিছু বেসিক টুলসের কাজ, যার মধ্যে আমি আসলে এতগুলো টুলসের কাজ দেখাবো না। যে টুলসগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় শুধু সেই টুলসের কাজগুলো আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। যেমন আমরা যখন ইউটিউবের কোর্স করাবো, তখন কিন্তু আপনাদের এই ফটোশপ থেকে থাম্বনেল মেক করতে হবে। তো থাম্বনেল মেক করার জন্য যে বেসিক জিনিসগুলো জানা দরকার সেগুলো আজকে দেখাবো। তার মধ্যে প্রথমেই রয়েছে, এটাকে বলা হয় ইরেজার টুলস। আপনি যদি কোনো ফটো থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চান, আপনি কিন্তু খুব ইজিলি করতে পারবেন এই ইরেজার টুলসের মাধ্যমে। যার জন্য আমি খুব ইজিলি একটা পিকচার এখানে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ইজিলি একটা ফ্রুট পিক এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। সো দেখা যাক ইমেজ। আমি খুব ইজিলি একটা ফ্রুট পিক এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, তো ওয়েট করবেন।
তো আমরা কিন্তু দুইটা পিকচারই ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এই পিকচারটা আমার ফটোশপে নিয়ে গেলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোশপের পিকচারটা চলে এসেছে। আমি যদি এই পাশে আরো একটা নিউ ফোল্ডার ওপেন করি, ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক দিয়ে আমি একটা, দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমি একটা ব্ল্যাক কালারের নিয়েছি, আর একটা প্রজেক্ট নিয়েছি। সো দেখতে পাচ্ছেন এই যে পিকচারটা, এটা যদি আমি মুভ করে এইখানে নিয়ে যেতে চাই, দেখবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা, ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট। আমি এটাকে একটু ছোট করে দেখাচ্ছি, Ctrl+T দিলেই কিন্তু আপনাদের কাছে এই ছোট করার অপশনটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা আসবে না, জাস্ট এই ফলটা আসবে। তো সেটা কিভাবে সম্ভব? যে কোনো পিকচার থেকে আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। এই পিকচার থেকেও কিন্তু চাইলে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে। এর জন্য আপনাকে প্রথমে দেওয়া হয়েছে ইরেজার টুলস, দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এবং দেওয়া হয়েছে ম্যাজিক ইরেজার টুলস। সো আমি প্রথমে ম্যাজিক ইরেজার টুলসের কাজটা দেখাবো। সো এই একটা জিনিস খেয়াল রাখবেন, ম্যাজিক ইরেজার টুলস ব্যবহার করার আগে ম্যাজিক ইরেজার টুলস শুধুমাত্র এক কালার বা নিউট্রাল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে প্রয়োজন হয়। যদি কোনো ফটোর কালার নিউট্রাল হয় বা একই কালার হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট ম্যাজিক ইরেজার টুলসের মাধ্যমে একটা ক্লিক করেই সেই ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে ফেলতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন পিকচারের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই সেপারেটেড হতে হবে, না হলে কিন্তু হবে না। দেখুন আমার এখানে পিকচারটা হচ্ছে লাল, একটা ড্রাগন ফ্রুট, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট। তো আমি যদি হোয়াইট কালার উপরে ক্লিক করি, একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এই পোর্শনের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এবার এখানে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পুরো পোর্শনের কালারটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তাছাড়া আমি এখানে ক্লিক করলাম, ওকে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি এই মুভ টুলে যাই, এই ম্যাজিক ইরেজার টুলস থেকে যদি আমি মুভ টুলসে যাই এবং এটা যদি আমি মুভ করে নিয়ে যাই, দেখতে পাবেন এইখানে জাস্ট শুধু ফলটাই এসেছে। সো আমি এটাকে একটু Ctrl+T দিয়ে ছোট করে দেখাই আপনাদের। দেখুন আমার কিন্তু শুধু ফলের পিকচারটাই এসেছে, বাকি কিন্তু ব্যাকগ্রাউন্ড কিছুই আসেনি। সো এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন। এবার আমি আপনাদেরকে অন্য একটা পিকচারের কাজ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ওকে, পিকচারটা সাপোর্ট করছে না, সো আমি একটা নতুন পিকচার ডাউনলোড করছি। এখন কথা হচ্ছে, আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো দেখাইলেন যে কিভাবে একটা নিউট্রাল ব্যাকগ্রাউন্ড মানে এক কালারের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায়, বাট যদি কালারটা যদি ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন কালারে হয়ে থাকে, যেমন আমাদের সাধারণ পিকচারে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, যেমন এই পিকচারটা একটু খেয়াল করেন, এই পাশে সাদা, এখানে সবুজ রয়েছে। সো এরকম পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করতে পারি? তো এটাও খুবই সহজ। এই কাজটা করতে হবে আপনার এই যে ইরেজার টুলস থেকে, ইরেজার টুলসের উপরে যখন আপনি ক্লিক করবেন, এই যে ইরেজার টুলস, তো আপনার কাছে আপনাকে রিমুভ করার জন্য অপশন দেওয়া হবে। তো আপনি এখানে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, সাইজটাকে আপনার ব্রাশের সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সো আমি ব্রাশের সাইজ এখানে 30 রাখছি। এবার আপনি যদি মাউস ক্লিক করে এখানে যদি পয়েন্ট করেন, দেখবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। সো আপনি জাস্ট এরকম করলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনি জাস্ট এখানে আপনি স্ক্রল করতে থাকবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যখন আপনি খুব ক্লোজ শটে যাবেন তখন এটা খুবই সাবধানতার সাথে করতে হবে, নাহলে আপনার পুরো পিকচারটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমি এটা যদি খুবই ক্লোজে আমি করছি না, আমি এটা একটু কাছ থেকে করছি। এটা খুবই সময় নিয়ে করার কাজ, যে যত সময় নিয়ে করবে তার কাজটা তত বেশি কিন্তু ভালো হবে। যত সময় আপনি নেবেন তত ভালো কাজ আপনি পাবেন, এটাই স্বাভাবিক। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাটলিস্ট ওনার বডির খুবই কাছাকাছি চলে এসেছি। সো আর এভাবে করা সম্ভব নয়। সো এবার আমি যেটা করব, আপনি পিকচারটা অল্ট প্রেস করে জুম করে নেবেন। দেখুন আমি কিন্তু অল্ট প্রেস করে জুম করে নিলাম এবং এই যে সাইজটা আরেকটু কমিয়ে দিলাম, এটা 13তে নিয়ে আসলাম। এইবার কিন্তু আমি খুব বডির কাছ থেকে এই কাজটা আমি করব এবং খুবই সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে, যাতে কোনো অংশ ডিলেট না হয়ে যায়, যাতে বডির কোনো অংশ ডিলেট না হয়, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো স্পেস বাটনে ক্লিক করে স্পেস বাটনে ক্লিক করলেই এরকম হাতের অপশন আসবে এবং দেন আপনি এটাকে সরাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সাবধানতার সাথে এগুলো করছি। আপনারা যখন করবেন আপনারা অবশ্যই সাবধানতার সাথে করবেন, না হলে হচ্ছে আপনার পিকচারটা নষ্ট হয়ে যেতে পারে। সো প্রয়োজনে আপনি কিন্তু এটা আরো ছোট করে নিতে পারেন। আমি এটাকে আরো ছোট করে 9 রাখছি। সো 9 রেখে এটা করছি, দেখতে পাচ্ছেন
এবং আপনি যতটা সাবধানতার সাথে এটা করবেন ততটা ভালো করে কিন্তু আপনার পিকচারটা কাটা হবে। তো আমি অ্যাজ ইউজুয়াল করছি এখানে, অত সময় যেহেতু আমাদের হাতে নেই, সো আমি অ্যাজ ইউজুয়াল করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সময় নিয়ে এটা কাজটা করবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে, ওকে দেখতে পাচ্ছেন এটা আমি ক্লিয়ার করে ফেলেছি এক পাশ। সো আবার স্পেস বাটনে ক্লিক করলাম। খুব ইজি, এটা কিন্তু একদমই ইজি প্রসেস ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সব থেকে সহজ উপায়। আপনারা কিন্তু চাইলে যে কোনো পিকচার থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এবং এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা কিন্তু আপনাদের পরবর্তীতে যখন আপনারা হচ্ছে ইউটিউবিং করবেন এবং ইউটিউবের কোর্স করবেন, ইউটিউবার হতে চাইবেন, তখন কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভের এই বিষয়টা কিন্তু আপনার খুবই কাজে লাগবে, খুবই হেল্পফুল হবে। এবং এই বিষয়টা কিন্তু আপনার থাম্বনেল মেকিংয়ে, আপনার ইউটিউবের থাম্বনেল মেকিংয়ে খুবই কাজে দিবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই রিমুভ করে ফেলতে পেরেছি। ওকে, তো আমি খুবই রাফলি করছি, আপনারা এটা সময় নিয়ে করবেন, এটা যত বেশি সময় নিয়ে করবেন তত ভালো হবে। দেখুন আমি কিন্তু রাফলি করার জন্য আমি অনেক অংশ মুছে ফেলছি বডির। ওকে, 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 আমরা এইটুকু করতে পেরেছি। তো আমি আমি অল প্রেস করে আবার পিকচারটা ইয়া করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই রিমুভ করে ফেলেছি। এখন যদি আমি মুভ টুল থেকে যদি এটাকে মুভ করতে চাই তাহলে কিন্তু এটা মুভ হয়ে যাবে, শুধু এই পিকচারটা মুভ হবে। ওকে, সো এইভাবেই কিন্তু আপনারা মুভ টুল এছাড়া হচ্ছে প্রত্যেকটা টুলসের কাজ আলাদা আলাদা করে করতে পারবেন এবং আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এছাড়া আরও একটা টুলস এখানে রয়ে গিয়েছে, আমরা জানি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। তো আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি, ইরেজার টুলস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস একদমই সেম কাজ, কোনো ডিফারেন্স নেই। সো আপনারা ইরেজার টুলস দিয়ে চাইলে করতে পারেন, চাইলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে করতে পারেন, যে কোনো টুলস থেকে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। তবে একটা পার্থক্য আছে, যদি আপনি ইরেজার টুলস দিয়ে করেন যেমনটা দেখলেন আপনার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আসবে, আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা পিএনজি ফরম্যাটে চলে আসবে, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না। ওকে, তো এরপরে আমরা যে টুলসের কাজ শিখবো সেটা হচ্ছে টেক্সট টুলস। সো আমরা অনেক সময় কিন্তু টেক্সট লিখতে চাই কোনো একটা ফাইলের উপরে। সো আমি এখানে একটা ফাইল নিচ্ছি, ওকে, ব্ল্যাক কালার একটা ফাইল নিয়েছি। তো এখানে আমি একটা টেক্সট লিখতে চাই, সরি আমি একটা হোয়াইট কালারের ফাইল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি যেভাবে থাম্বনেলের উপরে লিখি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। ওকে, আমি একটা হোয়াইট কালারের বোর্ড নিলাম, দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি কি করে টেক্সট লিখবেন? সো টেক্সট লেখার জন্য সিম্পল, আপনাকে কিছু করতে হবে না, এই যে টেক্সট টুলসে চলে আসবেন, টেক্সট টুলসে চলে আসে এইখানে কিন্তু আপনি বিভিন্ন রকমের ফন্ট আছে, আপনি যেই কোনো ফন্টে কিন্তু এখানে লিখতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেক অনেক ফন্ট আছে। সো আমি যে কোনো একটা ফন্টে লিখছি, আপনার যেটা ভালো লাগে, এখানে স্যাম্পল দেওয়া আছে। সো আমি এই ফরম্যাটে লিখছি। এখানে রয়েছে আপনার, আপনি লেখাটাকে ইতালিক করবেন না বোল্ড করবেন নাকি রেগুলার রাখবেন সেটা আপনার ইচ্ছা। সো আমি এখানে লেখাটাকে বোল্ড করে দিচ্ছি। এবার আপনার টেক্সটের সাইজ এখানে দেওয়া আছে, আপনি কত সাইজে টেক্সটটা লিখতে যাচ্ছেন। তো আমি আপাতত এখানে 12 সাইজে দিয়ে দেখছি আসলে ব্যাপারটা কেমন হয়। এখানে আছে আপনার টেক্সটের কালার, আপনি কোন কালারে টেক্সটটা লিখতে চান। তো আমি যদি রেড লিখি তাহলে রেড কালারের টেক্সটটা রাইট হবে। এবার এখানে আছে আপনার লাইন অ্যালাইনমেন্ট, এই দেখতে পাচ্ছেন, যদি আপনি এইটা সিলেক্ট করা থাকে তাহলে আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু এই পাশ থেকে শুরু হবে লেখা। যদি আপনারা এখানে মাঝখানে এটা ক্লিক করেন তাহলে হচ্ছে লেখাগুলো মাঝ বরাবর থেকে শুরু হবে। যদি আপনি এইটা সিলেক্ট করেন তাহলে কিন্তু লেখাগুলো এই ডান পাশ থেকে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু সবসময় লেফট পাশ থেকে লেখা শুরু করি, তো আমি এটা সিলেক্ট করে রাখলাম। সো আমি যদি এখানে কিবোর্ড থেকে কোনো কিছু টাইপ করি, যেমন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই লেখাটা লিখেছি। তো আমি এটাকে যদি আমি কন্ট্রোলের উপরে ক্লিক করি, দেখুন এটা কিন্তু বড় ছোট করার অপশন অটোমেটিকলি চলে আসে। আপনি এটাকে টেনে বড় ছোট যেরকম ইচ্ছে সেরকম করতে পারেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। তো আমি এই লেখাটাকে যদি মাঝ বরাবর রাখতে চাই তাহলে মাঝ বরাবর রেখে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের লেখাটা। যদি আপনি চান এই লেখাটা কালারটা চেঞ্জ করবেন, সিম্পলি এটাকে পুরোটা ধরবেন, ধরে এখান থেকে যে কোনো কালার পিক করবেন, দেখুন এটা কিন্তু সেই কালারে হয়ে যাবে। নীল কালার দিয়েছে, নীল কালার। যদি আপনি লেখাটা পুরোটা আবার মার্ক করে
যদি এটাকে ইয়েলো করতে চান ইয়েলো কালারটা পিক করবেন, দেখুন এটা কিন্তু ইয়েলো হয়ে গিয়েছে। সো আমি কিন্তু এটাকে রেড রাখছি আপাতত বোঝার সুবিধার্থে, রেড কালারটা খুব ভালো বোঝা যাচ্ছে। সো এই যে রেড কালার রাখছি। সো এইবার যদি আপনি চান যে লেখাটাকে আপনি বোল্ড প্লাস ইতালিক করবেন, এখানে বোল্ড প্লাস ইতালিক দিলে কিন্তু বোল্ডের সাথে সাথে লেখাটা কিন্তু ইতালিকও হয়ে যাবে। ওকে, এবার যদি আপনি চান যে এর উপরে আপনি কোনো হাইলাইটার অ্যাড করবেন, তো সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। সেই হাইলাইটারটা কি করে অ্যাড করবেন, এটাকে আগে টিক চিহ্ন দিবেন, তাহলে কিন্তু লেখাটা পার্মানেন্টলি থেকে যাবে। এবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে নতুন একটা লেয়ার চলে আসছে, নতুন এই লেয়ারটার উপরে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন এবং এই যে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আপনি এখানে কিন্তু স্টোকস নামে একটা অপশন পাবেন হাইলাইট করার জন্য, স্টোকস। তো এই স্টোকসের উপরে আপনি ক্লিক করবেন। স্টোকসের উপরে ক্লিক করার পরে আপনার এটা আউটসাইড দিয়ে দেবেন, যদি ইনসাইড দেওয়া থাকবে আপনার এটাকে আপনি আউটসাইড করে দিবেন এবং এই আউটসাইডের কালারটাকে আপনি অন্য একটা যে কোনো একটা কালার যেটা আপনার পছন্দের সেটা করে দিবেন এবং এটার সাইজটাকে একটু বাড়াই দিবেন। ওকে, সো আমি এটাকে আউটসাইড করে দিলাম এবং এটার সাইজটা হালকা একটু ইনক্রিজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কিছুটা হলেও, এবং এইটাকে আমি নর্মাল রাখছি, তখন আমার এই লেখাটা কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, এটা কিন্তু আমার হাইলাইট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো এভাবেই কিন্তু আপনি টেক্সট টুলসের মাধ্যমে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এখন কথা হচ্ছে ভাই, এটা তো ইংলিশে লিখতে পারলাম, এখন আমি কি করে ভাইয়া বাংলায় লিখতে পারবো আমার থাম্বনেলের উপরে, যেমনটা আপনি লেখেন বাংলায়। তো বাংলায় লেখাটাও খুবই সহজ। এর জন্য আপনাকে অবশ্যই আপনার কম্পিউটার থেকে অভ্র কিবোর্ড ডাউনলোড করতে হবে, যেমনটা আমি ডাউনলোড করেছি। অভ্র কিবোর্ড ডাউনলোড করে ইনস্টল করবেন। যারা অভ্র কিবোর্ড ডাউনলোড করে ইনস্টল করতে পারেন না, তারা একটু ইউটিউবে ভিডিও দেখে নেবেন। এটা একদম ইজি প্রসেস, জাস্ট গুগলে সার্চ করবেন অভ্র কিবোর্ড, চলে আসবে। আশা করি সবাই এটা ডাউনলোড করতে পারেন। সো আমি আর নতুন করে দেখাচ্ছি না। সো আপনি এই অভ্র কিবোর্ডটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এই যে সেটিংস রয়েছে অভ্র কিবোর্ডের উপরে থাকবে এরকম টগল আকারে। তো এই যে সেটিংস বাটন, এই সেটিংস বাটনে ক্লিক করবেন এবং এই যে আউটপুট অ্যাজ ANSI, সো এই আউটপুট অ্যাজ ANSI তে ক্লিক করবেন এবং ইউজ ANSI এনিওয়ে এটাতে ক্লিক করে দিবেন। সো আমি কিন্তু আউটপুট ANSI এবং ইউজ ANSI এনিওয়ে এটাতে ক্লিক করছি এবং এই যে ইংলিশ থাকবে এটাকে বাংলা করে দিবেন। এবার আপনি এখানে আসবেন, এখানে এসে আপনি ফ্রন্ট খুঁজবেন। সো ফ্রন্ট খুঁজবেন, ওয়েট এ মিনিট, আমি একটা নতুন টেক্সট লেয়ার নিব এখানে। ওকে, দেন এখানে আপনি ফ্রন্ট খুঁজবেন হচ্ছে সিয়াম রূপালী। সো আমি কিন্তু এখানে সিয়াম রূপালী, আপনি এখানে সিয়াম রূপালী ANSI ফ্রন্টটা খোঁজার চেষ্টা করবেন। দেখুন এই যে চলে আসছে সিয়াম রূপালী ANSI, এখানে আপনি সার্চ করেও খুঁজতে পারেন, এছাড়া আপনি মানে নিচে ঘুরে ঘুরেও দেখতে পারেন। এই যে সিয়াম রূপালী ANSI, এইটা আপনি সিলেক্ট করবেন এবং এটাকে বাংলা করে দিবেন আর এটাকে ANSI মোডে করে দিবেন। এরপর যদি আপনি কোনো কিছু টাইপ করেন, যেমন লিখছি আমি আপনাদের সবাইকে স্বাগতম, দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে বাংলাও লিখতে পারছি। সো এভাবে কিন্তু আপনি চাইলে এটাকে বাংলাও লিখতে পারেন। তো আমি এই বাংলা লেখাটার উপরেও একটা স্ট্রোকস দিয়ে দিচ্ছি ব্লেন্ডিং অপশন থেকে। স্ট্রোকসের উপরে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। দেখুন আমরা কিন্তু বাংলা লেখাটাতেও স্ট্রোকস দিতে পেরেছি। ওকে, তো এইবার আমাদের যে কাজটা আমাদের বাকি আছে সেই কাজটা আমরা করব, সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে আমাদের এই লেখাগুলোকে আরো বেশি হাইলাইট করার জন্য আমরা এটাকে এই রেক্ট্যাঙ্গেল টুলসের মাধ্যমে কিন্তু আমরা এটাকে সাজাতে পারি। যেমন ধরুন এই যে রেক্ট্যাঙ্গেল টুলসটা আপনি দেখতে পাচ্ছেন, এই টুলস দিয়ে যদি আপনি এই পুরো হ্যালো এভরিওয়ানটাকে পুরোটাকে মার্ক করতে চান, আপনি কিন্তু মার্ক করতে পারেন। তো দেখুন আমি এই পুরো অংশটাকে মার্ক করলাম, এটা কিন্তু রেড কালার আছে। আপনি যদি চাই এটাকে এই কালারে রূপান্তর করতে পারি, আপনি যে কালার দিবেন সেই কালার হবে। আমি আপাতত এই কালারটা রাখছি, রাখার পর দেখতে পাচ্ছেন ওই লেখাটা কিন্তু ঢেকে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার হ্যালো এভরিওয়ানের যে লেয়ারটা ছিল সেটা কিন্তু এই যে হ্যালো এভরিওয়ান, এই যে লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট লেয়ার টি লেখা আছে, মানে টেক্সট লেয়ার, এবং সেই টেক্সটের ভিতরে লেখা আছে হ্যালো এভরিওয়ান। আর আমি এইমাত্র যে রেক্ট্যাঙ্গেল টুলসটা নিলাম, এইটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল। তো আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটা এই হ্যালো এভরিওয়ানের নিচে নিয়ে আসি, দেখতে পারবেন যে হ্যালো এভরিওয়ানটা উপরে চলে গেছে এবং রেক্ট্যাঙ্গেল টুলসটা নিচে চলে গেছে। তো এখন কিন্তু জিনিসটা অনেকটা সুন্দর লাগছে দেখতে। এবার যদি আমি এই লেখাটাকেও করতে, তো এটাও কিন্তু আমি রেক্ট্যাঙ্গেল টুলসের মাধ্যমে সিলেক্ট করতে পারি। দেখুন এই যে সিলেক্ট করে দিলাম। তো আমি যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই, যে আমার এই কালারটা আমি রাখবো না, আমি এটাকে চাইলে যে কোনো কালার করতে পারি, আপনাদের সুবিধা মতো আমি একটা কালার দেখাচ্ছি। তো আমি এই কালারটা রাখছি। তো দেখতে পাচ্ছেন
এই লেখাটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এখন। সো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের টেক্সটগুলোকে, আপনারা যখন কোনো একটা থাম্বনেল মেক করবেন সেই টেক্সটগুলোকে কিন্তু আপনারা এইভাবে হাইলাইট করতে পারবেন এই যে রেক্ট্যাঙ্গেল টুলস, টেক্সট টুলসের মাধ্যমে। এছাড়া আপনারা কিন্তু চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন। ওকে, সো এটা খুবই ইজি প্রসেস ছিল, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন আমরা কিছু কাজ দেখব, সেগুলো হচ্ছে ফটোশপের পিকচার রিলেটেড কাজ। আমরা ফটোশপের বেসিক কিছু কাজ দেখেছি এই টুলসগুলোর। সো এবার আমরা যে ফটোশপের যে কাজটা দেখব সেটা হচ্ছে পিকচারের উপর। আমরা আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া পিকচার আমরা কি করে পিকচারকে ইমপ্রুভ করতে পারি। আমরা যখন পিকচার তুলি ডিএসএলআর থেকে তখন কিন্তু ওকে, আমি একটা পিকচার ডাউনলোড করছি। ওকে, তো এখান থেকে আমি যে কোনো একটা পিকচার ডাউনলোড করে নিচ্ছি, দেখতে পাবেন কোন পিকচারটা, এটা ডাউনলোড করে নিচ্ছি। সো এই পিকচারটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, ডেস্কটপে রেখে দিলাম ডাউনলোড করে। ওকে, ডান। এবার এই পিকচারটাকে আমি ফটোশপে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু এখন আমাদের ফটোশপে চলে এসেছে। সো এই পিকচারটাকে ইমপ্রুভ করতে হবে। আপনারা কিন্তু অনেকেই ডিএসএলআর দিয়ে পিকচার তোলার পরে আপনারা সেই পিকচারের কালারটা ইমপ্রুভ করতে চান, বাট সেই কালারটা কি করে ইমপ্রুভ করা যায় সেটা আপনারা বুঝতে পারেন না। সো আজকে একদম সহজ প্রসেসগুলো দেখাবো, কি করে একটা পিকচারের কালার কারেকশন করতে হবে, কি করে একটা পিকচারের হাইলাইট বাড়াইতে হবে, কি করে একটা পিকচারের ব্রাইটনেস বাড়াই দিতে হবে। সো এই পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা কিন্তু মোটামুটি পরিষ্কার আছে। সো তারপরও একটু ডার্ক এরিয়া আছে। সো আমি যদি এই পিকচারটা যদি আমি হাইলাইট এবং ব্রাইটনেস আরো বাড়াতে চাই, তো সিম্পল যেটা করতে হবে, এই পিকচারটাকে আপনার নিতে হবে। পিকচারটাকে নিয়ে এই যে ইমেজ ফাইল আছে, এখানে ইমেজের উপরে ক্লিক করবেন। ইমেজের উপরে ক্লিক করার পরে এই যে অ্যাডজাস্টমেন্ট এই যে অংশটা আছে, এখানে আপনি অবশ্যই একটু যদি এক্সপার্ট লেভেলে হন তাহলেই কাজ করবেন। আর যদি আপনি এক্সপার্ট না হন এইসব কালার ব্যালেন্সের বা ভাইব্রেন্সের, তাহলে আপনি যেটা করবেন, আপনি সিম্পলি অটো টিউন, অটো কালার এবং অটো কন্ট্রাস্ট দিয়ে দিবেন। যদি আমি এটাকে অটো কালার দিই, দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। অটো কালার দেওয়ার পরে এবার আমি অটো টোন দিলাম, অটো টোন দেওয়ার পরে এবার আমি অটো কন্ট্রাস্ট দিয়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এতে যদি আপনি যদি একদমই বেসিক হন বা একদমই যদি ফটোশপের কাজ না জানেন, তাহলে আপনি কিন্তু এই অটো টিউন এবং অটো কালার দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি জিনিসটাকে ইমপ্রুভ করতে পারেন কিছুটা। কিন্তু যদি আপনি চান যে আপনি পিকচারটাকে আরো বেশি ইমপ্রুভ করতে চান বা পিকচারটাকে আরো বেশি ফুটিয়ে তুলতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইমেজ ফাইল থেকে এই যে অ্যাডজাস্টমেন্টে যাবেন। এখানে যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, প্রথমে আছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। আপনি এই পিকচারের ব্রাইটনেস এবং কন্ট্রাস্টকে ইমপ্রুভ করতে পারেন। আপনি চাইলে এই যে ব্রাইটনেসটা রয়েছে 0, এটাকে আপনি চাইলে ইনক্রিজ করে দিতে পারেন। তো দেখুন আমি কিন্তু পিকচারের ব্রাইটনেসটাকে ইনক্রিজ করে দিলাম এবং এই কন্ট্রাস্ট লেভেলটাকে আরেকটু ইনক্রিজ করে দিলাম, দেখতে পাচ্ছেন। ওকে, দেন আমি এটাকে ওকে করলাম। দেখুন পিকচারের কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। পিকচারটা আগে অন্ধকার ছিল, বাট এখন মনে হচ্ছে পিকচারটা অনেকটাই আলোতে চলে এসেছে। এছাড়া আপনি যদি আবার ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, এখানে কিন্তু আপনি কালার ব্যালেন্স পাবেন। কালার ব্যালেন্সে কিন্তু আপনি এখানে বিভিন্ন রকমের কালার কালেকশন করতে পারবেন। প্রথমে আছে শ্যাডোতে ক্লিক করে আপনি যদি এটাকে রেড কালারটাকে একটু বাড়িয়ে দিতে চান বা কমিয়ে দিতে চান, সেটা কিন্তু আপনি করতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো করবেন। সো আমি এটাকে আপাতত একটু রেডে রাখছি এবং এটাকে এরকম সবুজটা একটু বাড়িয়ে দিলাম এবং এর ব্লুইশ টাইপটাকে আরেকটু ইনক্রিজ করে দিলাম। দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু এখন এরকম হচ্ছে। এখন এইটা আপনাদের ইচ্ছা মতো করবেন, আপনাদের পিকচার অনুযায়ী যতটুকু প্রয়োজন হয় আপনারা ঠিক ততটুকুই এগুলোকে বাড়িয়ে কমিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারছি চাইলেই পিকচারটাকে। সো আপাতত আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি না, পিকচারটা কালারফুলি ভালো লাগছে। এছাড়া কিন্তু আরও অ্যাডজাস্টমেন্ট রয়েছে, যেমন হচ্ছে আপনি এটাকে ইনভার্ট করতে পারেন। ইনভার্ট করে কিন্তু এটা এরকম নিয়ে আসতে পারেন। তো আমি এটাকে আর ইনভার্ট করব না, আমি এটাকে আমার প্রিভিয়াস যেটা ছিল সেটাতেই আমি নিয়ে যাব। ওকে, দেন আপনি যদি কোনো একটা মোডে সিলেকশন করে ফেলেন, তারপরে আপনি দেখুন আমি ইনভার্ট মোড করেছি, যদি আপনারা ইনভার্ট মোড থেকে আবার প্রিভিয়াস মোডে চলে যেতেন, জাস্ট আপনি সেই যে ইফেক্টটা আপনি দিয়েছেন সেই ইফেক্টের উপর আরেকটা ক্লিক করবেন, আপনার কিন্তু এটা প্রিভিয়াস মোডে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই হচ্ছে পিকচারটা। এছাড়া যদি আপনি আরো ইনক্রিজ করতে চান কালার, তাহলে আপনি সিম্পলি যেটা করতে পারেন, আপনার এই যে অপশনটা রয়েছে কালারের কালার মাস্ক, এইটার উপরে এটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, এখানে আপনি ক্লিক করে এটার ব্রাইটনেস কিন্তু আরো ইনক্রিজ করতে পারবেন। এই যখন আমি কিন্তু ব্রাইটনেসটা আরো ইনক্রিজ করছি, কন্ট্রাস্ট ইনক্রিজ করে দিলাম। ওকে, দেখতে পারবেন এখানে একটা মাস্ক তৈরি হয়ে গিয়েছে ব্রাইটনেসের। তো এইভাবে কিন্তু আপনারাও কিন্তু আপনাদের পিকচারের যে কালার এগুলোকে ইনক্রিজ করতে পারবেন।
ওকে, সো আমরা আরো কিছু সেটিংস দেখব আমাদের ফটোশপের, যেগুলো আমাদের জানা খুবই জরুরি, এবং এগুলো না জানলে আপনি কিন্তু পরবর্তীতে কাজগুলো করতে পারবেন না। সো যে জিনিসগুলো আমাদের এখনই জানা দরকার, সেই জিনিসগুলো আমরা একে একে একটু বর্ণনা করে দিচ্ছি। তো দেখুন, এখানে আমাদের ফাইল প্যানেলে আপনারা যখন কোনো পিকচার সেভ করবেন, কি করে সেই পিকচারটা আপনি সেভ করতে পারবেন খুবই সহজে এবং খুবই ক্লিয়ারলি। তো দেখুন, এখানে আপনি সিম্পলি চলে যাবেন হচ্ছে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পরে আপনার এখানে কোথায় আপনি সেভ করে যাচ্ছেন সেই ফাইল লোকেশনটা আপনাকে দিতে বলবে। তো আপনি এখানে সিম্পলি ডেস্কটপ সিলেক্ট করে দিলেন। ডেস্কটপ সিলেক্ট করার পরে আপনাকে একটা নাম দিতে বলবে, তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম আপাতত। এরপর আপনাকে বলবে কোন ফরম্যাটে আপনি এটা সিলেক্ট করতে চাচ্ছেন। তো আপনি যদি এটাকে ফটোশপ ফাইলে রাখেন, আপনি যখন পরে ওপেন করবেন, আপনারা কিন্তু এই ফটোশপ ফাইলে এই যে সেটিংস, যে লেয়ারগুলো যেমন আছে ঠিক তেমন ভাবেই হবে। এখন ব্যাপার হচ্ছে এটার কি কাজ। এটা কাজ হচ্ছে যখন আপনি কোনো ফটো এডিট করবেন, যদি এমন হয় যে আপনি হয়তো এডিট করতেছেন বাট অর্ধেকটা এডিট হয়েছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনি ওই ফাইলটা ওইভাবেই সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি আসলে বাকি যে এডিটিং অংশটা আছে সেটা সেরে ফেলতে পারবেন। তখন কিন্তু আপনি এই ফটোশপ ফাইলে সেভ করে রাখবেন এবং পরবর্তীতে এই ফটোশপ ফাইলের উপরে ক্লিক করলে জাস্ট সেখান থেকেই আপনার ফাইলটা অন হয়ে যাবে। ওকে, এছাড়া আপনি কিন্তু এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবেন, এছাড়া আপনি এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করতে পারবেন, আপনি যে কোনো ফরম্যাটে এটাকে সেভ করতে পারবেন। সাধারণত আমরা ফটো বলতে আমরা জেপিজি ফরম্যাট বুঝি, সো আমরা এই যে জেপিজি ফরম্যাটে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি যে সেভের উপরে একটা ক্লিক করবেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে এবং এখানে আপনার কোয়ালিটি যাবে, আপনি কোয়ালিটিকে হাই দিতে পারেন, ম্যাক্সিমাম দিতে পারেন। তো আমি এটাকে হাই দিলাম, হাই দিয়ে ওকে করে দিলাম। দেখুন আমার কিন্তু এখানে পিকচার চলে এসেছে। তো আমি এটাকে সাইড বাই সাইড যদি আপনাকে দেখাই, এটা ছিল ওল্ড পিক, এটা ছিল বিফোর, আর এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে আফটার। তো এই যে সাইড বাই সাইড আমি আপনাকে কম্পারিজন দেখা দিচ্ছি, একটা ছবি ছিল এমন, ছবিটা হয়ে গিয়েছে এমন। তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু প্রত্যেকটা পিকচারের কালার কারেকশন করতে পারবেন ফটোশপের মাধ্যমে। তো ফটোশপ কিন্তু খুব মজার একটা বিষয়। আপনারা যারা ফটোশপ সম্পর্কে জানেন না, অবশ্যই আমাদের এই যে অলরেডি তিনটা ভিডিও আপলোড হয়ে গিয়েছে, তো এই তিনটা ভিডিও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তিনটা ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনি একটা ফটোশপ ইনস্টল করতে পারবেন, কিভাবে আপনি সেই ফটোশপের বেসিক টুলসগুলো দিয়ে কাজ করতে পারবেন, এবং আস্তে আস্তে কিন্তু আপনার এক্সপার্ট লেভেলে এগোচ্ছে। আপনারা যারা আমাদের প্রিভিয়াস দুইটা ভিডিও দেখেননি, অবশ্যই দেখে নেবেন। আশা করছি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। সো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে ফটোশপের ভিডিও এই পর্যন্তই থাকছে। পরবর্তী ফটোশপের টিউটোরিয়ালে আমরা ফটোশপের আরও কিছু কাজ সম্পর্কে জানবো। আমরা ফটোশপ থেকে কী করে লোগো ডিজাইন করা যায়, কীভাবে সেই ফটোশপকে কাজে লাগিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন, কিভাবে আপনি আপওয়ার্ক বা হচ্ছে ফাইবার থেকে ফটোশপের কাজ জানার মাধ্যমে আপনি সেখান থেকে ক্লায়েন্টদের হ্যাপি করে কাজ নিতে পারবেন। সো সেগুলো আমি সব কিছু এ টু জেড আপনাদেরকে দেখাবো। আশা করছি আমাদের এই পুরো সিরিজটায় আপনারা আমাদের সাথেই থাকবেন। সো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই, এবং নেক্সট ভিডিওতেই সব বিষয়গুলো আপনাদেরকে এ টু জেড বর্ণনা করা হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট জানানোর ফলে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের কোন জায়গাগুলো ইমপ্রুভ করার দরকার, কোন জায়গাগুলো ইমপ্রুভ করার দরকার নেই। সো আপনারা অবশ্যই ইচ্ছা মতো কমেন্ট করবেন, মন খুলে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, গুড বাই।